দর্শক, বাজেট প্রস্তাবনা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। জাহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিশেষ এই অনুষ্ঠানে। শুরুতে একটু জানতে চাইব যে কেমন হলো এবারের বাজেট এবং কি কি পরিবর্তন দেখতে পেলেন? পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে পরিবর্তন আমার কাছে লক্ষণীয় মনে হয়েছে সেটা হলো যে আমরা নিকট অতীতে বাজেটের রেভিনিউ টার্গেট বলেন বা এক্সপেন্ডিচার টার্গেট বলেন বা ফরেন ফাইন্যান্সিং টার্গেট বলেন, সেখানে যে সংখ্যাগুলো দেখতাম এগুলি অতি উচ্চ অভিলাষী সংখ্যা ছিল, যেটা শুরু থেকেই বোঝা যেত যে এটা অর্জনযোগ্য নয়। এবারের বাজেটে ভিন্নতাটা হলো যে রেভিনিউর ক্ষেত্রে এবং এক্সপেন্ডিচারের ক্ষেত্রে যে লক্ষ্যগুলি নির্ধারণ করা হয়েছে এগুলোতে অভিলাষ অবশ্যই আছে, কিন্তু এগুলোকে অর্জনযোগ্য বলা বোধহয় এটার প্রতি সুবিচার করা হবে না, এবং এটাই আমার কাছে সবচেয়ে বড় ডিফারেন্স মনে হয়েছে নিকট অতীতের বাজেটের দিক থেকে। এছাড়া ধরেন আগের বাজেটে আমরা এই রেভিনিউর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংস্কারের আলাপ আলোচনা শুনেছি, এই ভ্যাট আইন নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত এবার ভ্যাট আইন বাস্তবায়নের আলো হয়তো দেখতে পাবে, সেটা আশা করা যেতে পারে। এর আগের বার অবশ্য অর্থ বছর 2 বছর আগে আপনারা দেখেছেন যে বাজেট দেওয়ার সময় ভ্যাট আইন বাস্তবায়িত হবে সেই ঘোষণাটি এসছিল, কিন্তু তারপরে অনেক বিরোধিতার কারণে সেটা বাস্তবায়ন করা যায়নি। তবে যেই আইনটা 2012 সালে পাশ হয়েছিল সেই আইনে কিন্তু বেশ কিছু সংশোধনী আনা হয়েছে, যার ফলে ভ্যাট আইনের যেটা উদ্দেশ্য ছিল একটা হলো যে জটিলতাগুলি কমানো এবং রাজস্ব আয়ের প্রবৃদ্ধিতে একটা অবদান রাখা, সেইটা কতটুকু সম্ভব হবে সেই নিয়ে অবশ্য প্রশ্ন রয়ে গেছে। জি, আপনি ভ্যাট আইনের কথা বলছিলেন এবং নতুন ভ্যাট আইন কার্যকর হবে, অর্থমন্ত্রী আজ তেমনটি বলেছেন। কিছুক্ষণ আগে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এফবিসিসির সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি আসলে তার কথা যেমনটি মনে হলো, বোঝা গেল যে আসলে ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই সেরকমভাবে প্রস্তুতি নিতে পারছে না। তিনি অটোমেশনের কথা বললেন এবং উনি বললেন যে ভ্যাটের স্তর যে বাড়ানো হচ্ছে বা কয়েকটি স্তর করা হচ্ছে, এতে করে আসলে ভ্যাট আদায় বাড়ার চেয়ে কমার আশঙ্কাটাই বেশি। আপনার কাছে কি মনে হয়? না, আমি সার্বিকভাবে সেটার সাথে একমত পোষণ করি, কারণ এক তো হলো আগে তো একটা রেট ছিল 15%, এখন যে নতুন রেট যেগুলি এসছে সেগুলি 15%-এর অনেক নিচে। আগের আইন, নতুন আইন আগের যে ভার্সনটা ছিল সেখানে কিন্তু এই এক্সেমশনস, রিবেট, এই অব্যাহতি এগুলোর পরিমাণ অনেক সংকুচিত করা হয়েছিল, এখন এগুলো আবার ফিরে এসছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো যে আমি বক্তৃতা দেখেছি যে 15% ভ্যাট রেট যেখানে অ্যাপ্লাই করা হবে সেখানে ইনপুট ক্রেডিটটা দেয়া হবে। অন্য ক্ষেত্রে আপনার 10, 7.5 বা 5-এর ক্ষেত্রে ইনপুট ক্রেডিট পাওয়া যাবে না। তো সেইটা যদি ইনপুট ক্রেডিট যদি পাওয়া না যায় তাহলে তো সেগুলিকে তার ভ্যাট বলা যাবে না, এবং সেখানে আরেকটা নতুন জটিলতা সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে ট্যাক্সের উপরে ট্যাক্স। কারণ আমি যেই জিনিসটা কিনছি, আমি যদি 7% রেটের ক্যাটাগরিতে থাকি, আমি যেটা কিনছি তার উপরে যে ভ্যাটটা দিচ্ছি সেটা তো আমি আবার ক্লেম করতে পারবো না, কিন্তু আমি যেটা বিক্রি করছি তার উপরে তো ভ্যাট আরোপিত হবে। কাজে আমি যে ভ্যাটটা দিচ্ছি সেটা তো আমার উৎপাদন খরচের মধ্যে চলে আসবে, এবং এর ফলে ট্যাক্স অন ট্যাক্সের সমস্যাটার সৃষ্টি হতে পারে। কাজেই এখানে যেহেতু বিভিন্ন ধরনের রেটস আছে, অনেক ধরনের এক্সেমশনস আছে, সেগুলো সুবিধা গ্রহণের জন্য নানা ধরনের তদবির, তৎপরতা, তার মাধ্যমে কর ফাঁকি দেওয়ার যে প্রবণতা সেইটা কতটা রোধ করা সম্ভব হবে তাই সেটা দেখার বিষয়। ডক্টর জাহিদ হোসেন, আপনি দেখছিলেন নিশ্চয়ই খাতোয়ারি বরাদ্দ, অর্থাৎ কোন খাতে কি পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে এবার 2019-20 অর্থ বছরের বাজেটে। আপনার কাছে কি পরিবর্তন মনে হলো? বিশেষ করে একটু জানতে চাই শিক্ষা, স্বাস্থ্য খাতে যে বরাদ্দ বা কৃষি, এই 3টি খাতে যে বরাদ্দ রাখা হয়েছে এটি আসলে যথেষ্ট কিনা? খাতওয়ারি বরাদ্দের ক্ষেত্রে অতীতে যে ধরনের অ্যালোকেশন আমরা দেখতে পেতাম সেখান থেকে খুব একটা ভিন্ন কোনো চিত্র এই বাজেটে দেখা যাচ্ছে না। তার প্রয়োজনও ছিল বলে আমার মনে হয় না।
এখানে ধরেন অবকাঠামোর উপরে গুরুত্ব দেয়া, তারপর মানব উন্নয়নের উপর গুরুত্ব দেয়া, এগুলোই তো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এবং এখানে যে খরচগুলি করা হবে এটা কিন্তু শুধু যে অবকাঠামো তৈরি হবে এবং তার থেকে শহরের লোকরা এর থেকে বেনিফিট পাবে তা না, এর থেকে অন্যান্য উৎপাদনশীল খাত যেগুলো কৃষি খাত বা গ্রামীণ অর্থনীতি, সেগুলোতে এর থেকে বেনিফিটগুলি পাবে। এবং আমি যেটা বুঝতে পারছি এখান থেকে যে এই গ্রামীণ অবকাঠামোর নির্মাণের ক্ষেত্রেও বড় ধরনের একটা এমফেসিস এই বাজেটে আছে। এবং সেটা শুধু ধরেন শহরকে বাসযোগ্য করতে হলে গ্রামকেও তো বাসযোগ্য করতে হবে, এবং গ্রামকে বাসযোগ্য করতে হলে সেখানে বিদ্যুৎ, সেখানে রাস্তা, সেখানে স্কুল, স্বাস্থ্য প্রতিষ্ঠান, এগুলো তো আমাদেরকে নির্মাণ করতে হবে। সেই জন্য অবকাঠামো এবং মানব সম্পদের উপরে যেই গুরুত্বটা বাজেটে অতীতও দেওয়া হয়েছিল, এই বাজেটেও সেটা দেখা যাচ্ছে। আমার মনে হয় সেইটার প্রয়োজন ছিল এবং এটা কন্টিনিউ করা উচিত। বিষয়টা হলো যে যেই টাকাগুলো আমরা বরাদ্দ দিয়েছি সেইগুলো সঠিক ব্যবহার, যে উদ্দেশ্যে এগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সেইগুলো সঠিক ব্যবহার আমরা নিশ্চিত করতে পারবো কিনা। আর আপনি যে প্রশ্নটা করেছেন শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত এবং সামাজিক সুরক্ষা খাতে, সেখানে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজন আছে কিনা, প্রয়োজন অবশ্যই আছে। আমাদের শিক্ষা খাতে সরকারি যে ব্যয়ের যে অনুপাত জিডিপির তুলনায়, সেটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় এবং আমাদের আশেপাশের দেশের তুলনায় অনেক কম। কাজে বরাদ্দ বৃদ্ধি, এবং একই কথা বলা যেতে পারে স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা খাতের ক্ষেত্রে। প্রশ্নটা হলো যে এখানে বরাদ্দ যদি বৃদ্ধি করতে চাই তাহলে সেটা আসবে কোত্থেকে। দুইটা সোর্স আছে, একটা হলো আপনার রাজস্ব আয়ের বৃদ্ধি করা অথবা ঋণ গ্রহণ বৃদ্ধি করা। কাজে সেইখানে যদি বাড়তি অর্থ সংগ্রহ করার সুযোগ না থাকে তাহলে বরাদ্দ করা এই আপনার মানব সম্পদ উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি হতে পারে অন্যান্য খাতে বরাদ্দ কমিয়ে দিয়ে, সেটাও তো ঠিক কাম্য নয়। কাজে যেই কনস্ট্রেন্টের মধ্যে সরকার এখন কাজ করছে তাতে আমার মনে হয় সবচেয়ে বড় প্রায়োরিটি হলো যেই বরাদ্দগুলি আমরা দিতে পেরেছি সেগুলোর সুষ্ঠু ব্যবহারটা নিশ্চিত করা। সেটা করতে পারলেই কিন্তু অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে এবং ভবিষ্যতে বরাদ্দ বৃদ্ধি করাও সম্ভব হবে। জি নিশ্চয়ই। বিগত অর্থ বছরের যদি একটু আমরা ফিরে তাকাই বা চলতি অর্থ বছর যেটি চলছে, শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে যে পরিমাণ বরাদ্দ ছিল এবং সেই বরাদ্দ অনুযায়ী আপনি ব্যবহারের কথা বলছিলেন, যেটা আসলে শুধুমাত্র বরাদ্দ রাখলেই হবে না, যাতে এর উপযুক্ত ব্যবহারটা হয়, সেই রকম কি প্রতিফলিত হয়েছে? সেখানে তো ধরেন কর্মসূচি আছে এবং বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল কর্মসূচির কথা বলা হয়েছে। আমি যদি একটু ভেঙেই বলি, স্বাস্থ্য খাতের কথা যদি আমরা বলি, যে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষজন বা যারা একটু উচ্চবিত্ত দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিচ্ছে, কারণ আমাদের দেশে নানান ধরনের অভাব তারা বোধ করছে, তারা হসপিটালে যাচ্ছে, ভালো যন্ত্রপাতি পাচ্ছে না বা সেই রকম তারা উপযুক্ত সেবা পাচ্ছে না, তাহলে যে টাকাটা বরাদ্দ রাখা হয় সেই বরাদ্দের টাকাটা কোথায় যায়? হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর অবশ্য আমি আপনাকে দিতে পারবো না, বরাদ্দের টাকাটা কোথায় যায়। কিন্তু সেখানেই তো বরাদ্দের সুষ্ঠু ব্যবহারের প্রশ্নটা, গুরুত্বটা চলে আসে। যে আমরা যে যন্ত্রপাতি পাচ্ছি না বা ওষুধ পাচ্ছি না বা ডাক্তারের উপস্থিত থাকার কথা কিন্তু ডাক্তার সেখানে উপস্থিত থাকছেন না, এর পেছনের কারণ তো বরাদ্দের অভাব নয়, এর পেছনে কারণ তো সুশাসনের অভাব। কাজেই এই যন্ত্রপাতির ঠিকমতো কেনা হচ্ছে কিনা, যে বরাদ্দটা দেওয়া হয়েছে 100 টাকার জিনিস 100 টাকায় কেনা হচ্ছে নাকি 250 টাকায় কেনা হচ্ছে, সেইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাইলে কিন্তু যে সমস্যাগুলি কথা আপনি বলছেন সেই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। যে এখানে আপনি সুশাসনের অভাবটাকেই দায়ী মনে করছেন। যে শিক্ষা খাতের প্রসঙ্গে যদি আসে, শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয় বিশ্বের অন্যান্য দেশে যদি আমরা লক্ষ্য করি, দেখি শিক্ষা খাতে তারা সর্বাধিক গুরুত্ব দিয়ে একটা বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখে, কিন্তু আমাদের দেশে সেরকমটা দেখা যায় না আগের অর্থ বছরগুলোর দিকে যদি আমরা তাকাই। আর শিক্ষা খাতে বরাদ্দটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অন্যান্য দেশ কেন শিক্ষা খাতে বরাদ্দ রাখছে, আমাদের দেশে আসলে কেন আমরা সেভাবে ভাবছি না, বা শিক্ষার মান উন্নয়নের জন্য বরাদ্দটা খুবই জরুরি। এবং যে পরিমাণ বরাদ্দ রাখা হয় দেখা যায় যে বেতন ভাতা বা অন্যান্য উন্নয়ন বা অবকাঠামো উন্নয়ন ক্ষেত্রেই চলে যায় তার অধিকাংশই। কি বলবেন? শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হলে আপনার রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে এবং সেটার সাথে যেমন ভারতে যেমন
এই রাজস্ব আদায়ের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মধ্যে তারা একটা ইনস্ট্রুমেন্ট বলে, সেটাকে এডুকেশন সেস বলা হয়, যে একটা পার্টিকুলার কর আদায় করা হচ্ছে জনগণ থেকে, সবার কাছ থেকে, যেটার ব্যবহার শুধুমাত্র শিক্ষা খাতে করা হবে, ওখান থেকে যে এই টাকাগুলি আসছে। এছাড়া নিয়মিত যে রাজস্ব আদায় হচ্ছে তার থেকে তো রেগুলার একটা বরাদ্দ, যেমন শিক্ষকদের বেতন দিতে হবে, এডুকেশন মেটেরিয়ালস কিনতে হবে, কিন্তু কিছু স্পেশাল প্রোগ্রাম যদি নিতে হয়, যেমন শিক্ষকদের ট্রেনিং দিতে হবে বা লার্নিং মেটেরিয়ালস কিনতে হবে বা কম্পিউটার বসাতে হবে, এই আইটি শিক্ষার প্রসার করতে হবে, এই ধরনের স্পেশাল প্রোগ্রামের জন্য ওই এডুকেশন সেস থেকে টাকাগুলো ব্যবহার করা হয়। আমরা যদি ওই ধরনের কোনো কর্মসূচি নিতে পারি যেখানে শিক্ষা খাতে ব্যবহারের জন্য অতিরিক্ত কিছু রাজস্ব আদায় করা একটা পন্থা যদি বের করা যায়, তাহলে শিক্ষা খাতে বরাদ্দ আপনি বাড়াতে পারবেন অন্য খাতে বরাদ্দ না কমিয়ে। এখন শিক্ষা খাতে বরাদ্দ যদি আমরা ধরেন গ্রামের রাস্তায় যে বরাদ্দ আছে বা রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য যে বরাদ্দ আছে সেগুলি কমিয়ে শিক্ষা খাতের বরাদ্দ বৃদ্ধি করি, তাহলে তো প্রশ্ন উঠবে যে ওখান থেকে যে বরাদ্দটা কমানো হলো সেটার ফলে যে ক্ষতিটা হচ্ছে, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে যে বেনিফিটটা আমরা পাচ্ছি সেটার ব্যালেন্সটা কীরকম? জি, ডক্টর জাহিদ হোসেন, আপনি আমাদের সাথে আছেন। আরেকটু আপনার কাছে আমি জানতে চাই, কিছুদিন আগেই আমরা ধানের দাম নিয়ে দেখলাম কৃষকদের হতাশা কোন পর্যায়ে উঠেছিল এবং কৃষকরা হতাশ হয়ে এক পর্যায়ে তারা বলছিলেন যে তারা আর কৃষিকাজ করবেন না এবং ধানের ক্ষেতেও আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এবার বাজেটে কি আসলে আমরা সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে যে কৃষকদের জন্য যাতে বড় পরিসরে তাদের জন্য প্রণোদনা দেয়া যায় বা কৃষির আধুনিকায়নের জন্য যে ধরনের কার্যাবলী করা প্রয়োজন বা যে ধরনের বরাদ্দ প্রয়োজন, সেটা চিন্তা করে কি সেই ধরনের বরাদ্দ রাখা হয়েছে? কৃষির জন্য তো ভর্তুকি যেটা ছিল, একটা ভর্তুকি এখনো আছে। এখন প্রশ্ন হলো এই যে ধরেন কৃষিতে বাম্পার ফলন, পরপর আমনের বাম্পার ফলন হলো, তারপর বোরোর বাম্পার ফলন হলো, এর আগে প্রচুর আমদানি হয়েছিল, এর ফলে সরবরাহ অনেক বেড়ে গেছে এবং কৃষক পর্যায়ে ধানের দাম কোল্যাপস করেছে এবং কৃষকরা এই খুব অল্প দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে কারণ তাদের ধারণ ক্ষমতা নাই। দুই ধরনের ধারণ ক্ষমতা বিষয় এখানে আছে। একটা হলো যে স্টোরেজ স্পেস নাই, তারা নিজস্ব জায়গা তো নাই, তারা যে কোথাও ভাড়া করে তাদের ধানটা রাখবেন, বাজার একটু উঠলে তখন বিক্রি করবেন, সেইটার অভাব যেমন অভাব আছে, আবার আর্থিক সক্ষমতার অভাবেও তারা বিক্রি করতে বাধ্য হন। তো এখানে যদি এই ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য যেই ঘাটতিগুলি আছে, যে সস্তায় এই প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের জন্য ঋণ কর্মসূচি যদি চালু করা যেত এবং তারা যাতে স্টোরেজ ক্যাপাসিটি অ্যাক্সেস করতে পারেন, সরকারি তো প্রচুর গুদাম আছে এবং সেই গুদামে আমরা জানি যে সেগুলি এখনও ফুললি ইউটিলাইজড হচ্ছে না, সেখানে এই প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিদের জন্য যদি বিশেষ ব্যবস্থায় স্টোরেজের ব্যবস্থা করা যেত, যাদেরকে একেবারে কিছু সেখানে যে কস্টটা দিতে হবে, ওই যে ভাড়াটা দিতে হবে, সেখানে যদি কিছুটা ভর্তুকি দেওয়া যেত তাদের কাছে টার্গেটিং করে, তাহলে কিন্তু এই কৃষকরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারত। ডক্টর জাহিদ হোসেন, চলতি অর্থ বছরে মূল্যস্ফীতির যে হার রয়েছে এতে করে সন্তোষ প্রকাশ করছেন অনেকেই। আপনার কাছে একটু জানতে চাই যে আসন্ন অর্থ বছরের জন্য মূল্যস্ফীতির হার 5.5% মধ্যেই রাখার চিন্তা ভাবনা করছেন সরকার। আপনার কাছে কি মনে হয় যে সম্ভব হবে এর মধ্যেই বেঁধে রাখতে? আমাদের দেশে যেটা মূল্যস্ফীতি, এটা কিছুটা নির্ভর করে আন্তর্জাতিক মূল্য পরিস্থিতির উপর আর কিছুটা আমাদের আভ্যন্তরীণ চাহিদা এবং সরবরাহের উপর। এখন আপনার প্রশ্নটা হলো এই বাজেটের অবদানটা কি থাকতে পারে এখানে, এবং অন্যান্য সব যে জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে এই বাজেটের কারণে যে 5.5% টার্গেট ঠিক করা হয়েছে সেটা অর্জন সম্ভব হবে কিনা। সেইখানে যে ঝুঁকিটা আমি দেখি সেটা হচ্ছে যে আমরা বাজেটের ঘাটতি অর্থায়নটা কিভাবে করছি তার উপর নির্ভর করবে। এখন ধরেন এই বাজেটে ব্যাংকের ঋণের উপর নির্ভরশীলতা বাড়ানো হয়েছে আগের তুলনায়, এবং সেটা কাম্য ছিল, কারণ অতীতে আমরা সঞ্চয়পত্র থেকে বেশি টাকা নিয়েছি এবং যার ফলে বাজেটে সুদের বোঝা অনেক বেড়ে গেছে। তাদের সঞ্চয়পত্রের নির্ভরশীলতা কমানো প্রয়োজন ছিল এবং ব্যাংক সেটার অল্টারনেটিভ হিসেবে ব্যাংক ঋণ আমরা বাড়াচ্ছি। কিন্তু এই ব্যাংক ঋণ বৃদ্ধিটা এমন একটা সময় এসছে যখন
ব্যাংকিং সিস্টেমে অলরেডি তারল্যের একটা অভাব রয়েছে, এবং সেই কাজে সরকার যদি ব্যাংক ঋণ নেওয়া শুরু করে, যেটা গত 2 বছর করেনি, বড় দাগে যদি ব্যাংক ঋণ নেওয়া শুরু করে, তাহলে ব্যক্তি খাতে ঋণের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তাই যদি হয়, তখন সরকারের উপর একটা চাপ আসবে যে আপনি ঋণটা এমনভাবে নেন যাতে এটা ব্যক্তি খাতে ব্যাংক ঋণের উপর প্রভাব ফেলতে না, নেতিবাচক কোনো প্রভাব ফেলতে না পারে। সেটা হচ্ছে উপায়টা হচ্ছে এটা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক থেকে না নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা নেওয়া, যেটাকে আমরা বলি মনিটাইজেশন অফ ডেফিসিট। মানে এটা রীতিমতো অতিরিক্ত টাকা ছাপিয়ে অর্থায়নের মতোই বলা যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু মুদ্রা সরবরাহ বেড়ে যাবে, এবং মুদ্রা সরবরাহ যদি বেড়ে যায় আর আপনাদের সেই সাথে উৎপাদনের প্রবৃদ্ধি যদি যা ধরা হয়েছে তার চাইতে বেশি না হয়, তখন মূল্যস্ফীতির ঝুঁকিটা একটু বাড়তে পারে। তবে সার্বিকভাবে আমার মনে হয় না সরকার সেই পথে যাবে, কারণ এই বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে বাজেট অর্থায়ন করার রীতি আমাদের দেশে কিন্তু খুব একটা দেখা যায় না। একেবারে আর কোনো উপায় না থাকলে সেটা করা হয়। কাজে সেই ডিসিপ্লিনটা যদি বজায় থাকে, তাহলে কিন্তু এই বাজেটের কারণে মূল্যস্ফীতির উপর কোনো অতিরিক্ত চাপ পড়বে বলে আমার মনে হয় না। আসলে মূল্যস্ফীতির হার যাই থাক, সাধারণ মানুষের জীবনযাপন কিন্তু দেখা যাচ্ছে নাভিশ্বাস উঠে যাচ্ছে। তারা যখন কোনো পণ্য কিনতে যাচ্ছে, অনেক বেশি দামে তাদের পণ্য কিনতে হচ্ছে, এবং জীবন ব্যয়ে একরকম মানে অবস্থা কাহিল। এবার আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে ধানের দাম পানির দামের মতো হয়ে যাচ্ছে। আসলে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? তা সেটা তো ধরেন, আপনার সাধারণ মানুষের জীবন উন্নতি করতে হলে তো তাদের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। ক্রয় ক্ষমতা আমরা দুভাবে বাড়াতে পারি। একটা হচ্ছে মূল্যস্ফীতি কমিয়ে দিয়ে, কারণ ইভেন এই যে 5.5% মূল্যস্ফীতি, এগুলো আমাদের আশেপাশের দেশের তুলনায় কিন্তু বেশি। কাজে এখানে মূল্যস্ফীতি ফার্দার কমাতে হবে। সেইটা কমাতে গেলে আপনার একদিকে যেমন উৎপাদনশীলতা বাড়াতে হবে অর্থনীতির, অন্যদিকে আপনার চাহিদাকে ব্যবস্থাপনাকেও একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা তো যদি মূল্যস্ফীতি কমাতে চাই, তাহলে কিন্তু বাজেটের অতিরিক্ত সম্প্রসারণ থেকে বিরত থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে মানুষের আয় বাড়ানো, এবং সেটাই সবচেয়ে উত্তম পন্থা যে আয়, মজুরি বৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধি যদি করা যায়, তাহলে সাধারণ মানুষের আয়টা বাড়বে। এবং এই মজুরি বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধির পেছনে যেই শক্তিটা কাজ করে সেটা হচ্ছে বিনিয়োগ, এবং ব্যক্তিখাতে বিনিয়োগ বিশেষ করে। এবং সেটার জন্য যেই কার্যক্রমগুলি সরকার হাতে নিয়েছেন, কিছু কিছু কার্যক্রমের কথা বাজেট বক্তৃতায় বলা আছে। স্পেশাল বন্ডেড ওয়্যারহাউসকে আরও অ্যাক্সেসিবল করা, স্পেশাল ইকোনমিক জোনসগুলি দ্রুত শেষ করা, অবকাঠামোতে যেই প্রজেক্টগুলো, বিশেষ করে বড় বড় প্রজেক্ট, পদ্মা সেতু, ঢাকা এমআরটি, এইসব প্রজেক্টে যদি আমরা ফিনিশ লাইনে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু বিনিয়োগের পরিবেশ তৈরি হবে। এবং রেগুলেশনকে যদি সিম্পলিফাই করতে পারি, তখন কর্মসংস্থান হবে, মজুরি বাড়বে, সাধারণ মানুষের আয়ও বাড়বে, এর ফলে ক্রয় ক্ষমতাও বাড়বে। জি ডক্টর জাহিদ হোসেন, বাজেট তো হলো, কিন্তু বাজেট বাস্তবায়ন যদি সরকার ভালো মতো করতে চায়, তাহলে কোন দিকে বেশি মনোযোগী হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? কোন বিষয়গুলোতে বেশি ফোকাসড হওয়া প্রয়োজন? একটা তো হলো যে রাজস্ব আদায় বৃদ্ধি করতে হলে যেই নীতি অলরেডি প্রণয়ন করা হয়েছে, সেখানে করদাতার সংখ্যা যদি বৃদ্ধি করা না যায়, তাহলে যেই টার্গেটটা এখানে দেয়া হয়েছে সেটা অর্জন করা কঠিন হবে। কাজে করদাতার সংখ্যা বৃদ্ধির জন্য যেই পদক্ষেপগুলি সরকার নেবেন বলে ভাবছেন, যে উপজেলা পর্যায়ে হাট বাজারে জরিপ করা হবে, উপজেলা পর্যায়ে এনবিআরের অফিস করা হবে, আর কর প্রশাসনকে করদাতা বান্ধব করা হবে, বিশেষ করে অটোমেশনের মাধ্যমে, সেইখানে গুরুত্ব দেওয়া উচিত। আর খরচের ক্ষেত্রে বিশেষ করে উন্নয়ন বাজেটে সব প্রকল্প না, যেগুলি বেশি অগ্রাধিকার, ন্যাশনাল প্রায়োরিটি যেগুলো সবচেয়ে বেশি, সেগুলোর বাস্তবায়নের গুণগত মান উন্নতি করা এবং গতি বাড়ানো, স্পিডটা বাড়ানো, সেখানে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। জি ডক্টর জাহিদ হোসেন, আয় বৈষম্য নিয়ে আমরা অনেক বছর ধরেই দেখছি এক ধরনের তর্ক বিতর্কই বলা চলে। এবারের বাজেটে কি আসলে এরকম কোনো কিছু আমরা পেয়েছি যাতে এই আয় বৈষম্যটা কমে আসে? আয় বৈষম্য বাজেটের মাধ্যমে করতে গেলে দুই দিক থেকে করা যায়। একটা হলো আপনার একটা প্রোগ্রেসিভ ট্যাক্সেশন সিস্টেমের মাধ্যমে, বিশেষ করে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, ওয়েলথ ট্যাক্সের ক্ষেত্রে। আর আরেকটা হলো আপনার
বাজেটে যে এক্সপেন্ডিচার সেগুলোকে গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেগুলোর সুফলগুলি গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার মধ্যে কর্মসংস্থান একটা, কিন্তু সামাজিক সুরক্ষা খাতে যে ব্যয়গুলি হচ্ছে সেইগুলো যাদেরকে টার্গেটগুলি করে করা হচ্ছে সেটা যেন অর্জন করা যায়। করের দিক থেকে আমরা এই বাজেটে এমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখিনি যেটা আয় বৈষম্য কমাতে সহায়ক হবে, বা উল্টোটাও হবে বলে আমি বলছি না, কিন্তু কমাতে সহায়ক হওয়ার মতো তেমন কোনো পদক্ষেপ এখানে দেখা যায়নি। একটা ওয়েলথ সারচার্জের কথা বলা হয়েছে যে নেট ওয়েলথের উপর একটা 0.1% ট্যাক্স বসানোর প্রস্তাব আছে, কিন্তু সেটা কতটা কার্যকর হবে সেটা একমাত্র ভবিষ্যতই বলতে পারে। কাজেই সবচেয়ে উত্তম পন্থা হলো শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা খাতে যেই ব্যয়গুলি আমরা করছি সেটার সুফল যেন দরিদ্র জনগোষ্ঠীর কাছে, নিম্ন আয়ের জনগোষ্ঠীর কাছে পৌঁছানো যেতে পারে। আপনারা জানেন যে সামাজিক সুরক্ষা খাতের যে কর্মসূচিগুলি ওইগুলি দরিদ্র জনগোষ্ঠীকে টার্গেট করে করা হয়, কিন্তু এখানে এই 2016-17 যে জরিপটা হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সেটার বিশ্লেষণ করে যা দেখা যাচ্ছে সেটা হলো এখানে যারা বেনিফিটটা পাচ্ছেন তাদের মধ্যে 48% বেশি ওই বেনিফিটটা পাওয়ার যোগ্যতা রাখেন না। মানে যেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে অর্থ সাহায্য বা খাদ্য সাহায্যটা দেয়া হয় সেই ক্রাইটেরিয়া তারা স্যাটিসফাই করেন না, কিন্তু স্টিল তারা পাচ্ছেন। আবার যারা পাচ্ছেন না তাদের মধ্যে দরিদ্র জনসংখ্যার প্রায় 70% বেশি যাদের পাওয়া উচিত ছিল তারা কিন্তু পাচ্ছেন না। কাজে এখানে টার্গেটিংয়ের একটা প্রবলেম আছে। সেই টার্গেটিংয়ের প্রবলেমটা যদি আমরা সলভ করতে পারি তাহলে এই খরচটাকে আমরা যে ব্যয়গুলি করছি সেগুলো দরিদ্র জনগোষ্ঠীকে যাতে আরও বেশি সুফল দিতে পারে সেইটা নিশ্চিত করা যাবে। ডক্টর জাহিদ হোসেন, আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে সর্বশেষে আপনার কাছে একটু জানতে চাই যে এবার বাজেটে যে প্রস্তাবনা করা হলো 2019-20 অর্থ বছরের বাজেট, এটা নিয়ে আপনার মূল্যায়নটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। সার্বিকভাবে আমি বলবো যে এখানে এই অভিলাষটা একটি অর্জনযোগ্যতার মধ্যে আছে, যার ফলে আগে যেমন আমরা সারাক্ষণ বিতর্ক করতে থাকতাম যে এই টার্গেটগুলি মোটেও অর্জনযোগ্য নয়, কাজেই বাজেট নিয়ে খুব একটা কথা বলে লাভ নাই, আসলে বাস্তবায়নটা কিভাবে হবে সেটাই নিশ্চিত করা উচিত। সেদিক থেকে এই বাজেট একটি নেতিবাচক একটা ধারা তৈরি করবে আশা করি, যে ভবিষ্যতে আমাদের টার্গেট সেটিংগুলো অর্জনযোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। এবং দ্বিতীয় যে চ্যালেঞ্জটা, যে আলটিমেটলি বাজেট কতটা সফল হবে, আমাদের বাজেটে তো নর্মালি 3টা উদ্দেশ্য থাকে। একটা হলো সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, দ্বিতীয় হলো প্রবৃদ্ধিতে অবদান রাখা, আর তৃতীয় হলো দারিদ্রতা এবং বৈষম্য কমানো। এই লক্ষ্যগুলি কতটা অর্জন হবে সেটা তো নির্ভর করছে বাস্তবায়নের দক্ষতার উপর। এখন সেটা কতটা আমরা উন্নতি করতে পারবো সেই জন্য কিছু সংস্কার প্রস্তাব আমরা বাজেট বক্তৃতায় দেখেছি, সেগুলি যদি কার্যকর করা যায় তাহলে হয়তো অতীতের থেকে ভবিষ্যৎটা আরও বেশি ভালো হবে। জি, ডক্টর জাহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আজ আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন।